হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং তোমাদের 7 সেমেস্টারের জন্য প্রস্তুতি জোর কদমে চলছে। আমি প্রথম দিন যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে একটা জেনারেল ইন্ট্রোডাকশন রিসার্চ মেথোডোলজি নিয়ে দিয়েছিলাম, যেখানে রিসার্চ মেথড অ্যান্ড রিসার্চ মেথোডোলজি এটা আমি ব্যাখ্যা করেছিলাম। তো আজকে দ্বিতীয় লেকচারে আমি তোমাদের রিসার্চ কি সেটা নিয়ে বলবো। রিসার্চের খুব সাধারণভাবে একটা ব্যাখ্যা দেব এবং তারপর দুটো ডেফিনিশন আমি তোমাদের কাছে ব্যাখ্যা করব। তো চলো লেটস স্টার্ট। প্রথমেই আসি, হোয়াট ইজ রিসার্চ। দেখতে পাচ্ছ রিসার্চ এই দুটো শব্দ, এই শব্দটি দুটি অংশে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে রি আর একটা হচ্ছে সার্চ। সার্চ মানে তোমরা সবাই জানো, সার্চ মানে খোঁজ করা, রি মানে হচ্ছে পুনরায়, অর্থাৎ পুনরায় খোঁজ করা। এখানে রিসার্চ হলো সার্চ ফর নলেজ অন এ স্পেসিফিক টপিক, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টপিকের ওপর আমরা যে নলেজ বেস সেটার যখন খোঁজ করি সেটা হয়ে যায় রিসার্চ। কিন্তু রিসার্চটা কোনো আরবিট্রারি বিষয় নয়, যেমন তেমন করে খোঁজ করা নয়। রিসার্চ কেমন হতে হবে? সায়েন্টিফিক ওয়েতে হতে হবে, সিস্টেমেটিক্যালি হতে হবে, অর্থাৎ একটা বৈজ্ঞানিক ভিত্তি থাকবে এবং কি হবে? সুশৃঙ্খল ভাবে হবে। আর কি হবে? ডিলিজেন্ট হবে এবং ডিটেলড হবে, অর্থাৎ সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সেই টপিকটা নিয়ে স্টাডি করব। এইটা হচ্ছে রিসার্চ। আর রিসার্চটা কেন করব? রিসার্চটা করছি টু ভ্যালিডেট অ্যান্ড রিফাইনিং এক্সিস্টিং নলেজ, অর্থাৎ যে নলেজটা আমাদের অলরেডি আছে সেটাকে আমরা ভ্যালিডেট করার চেষ্টা করব এবং সেটাকে আবার রিফাইন করব। আর আর কি করব? কোনো একটা নির্দিষ্ট প্রবলেমের সমাধান কি সেটা আমরা খোঁজ করব। এটাই হচ্ছে রিসার্চ। তো চলো আমরা রিসার্চের ডেফিনেশনটা জানি। সবচেয়ে কম্প্রিহেন্সিভ এবং উল্লেখযোগ্য যে ডেফিনেশনটা আমরা পাই সেটা কে দিয়েছেন? ক্লিফোর্ড উডি। তিনি বলেছেন, রিসার্চ comprises defining and redefining problems, formulating hypotheses or suggested solutions, collecting, organizing and evaluating data, making deductions and reaching conclusions, and at last carefully testing the conclusions to determine whether they fit the formulating hypothesis. তাহলে এই যে ডেফিনেশনটা আমরা পড়লাম, সেটা ডেফিনেশনের চেয়ে
আমরা যদি এটাকে বলি রিসার্চ প্রসেসের ব্যাখ্যা, তাহলে সবচেয়ে মনে হয় ভালো হয়। তো এই যে ডেফিনেশনটা আমি পড়লাম, সেই ডেফিনেশনটাকে আমি যদি তোমাদের কাছে বাংলায় বলি, তাহলে বলা যায় যে গবেষণা একটি ধারাবাহিক, বৈজ্ঞানিক এবং একটি যৌক্তিক প্রক্রিয়া। ঠিক আছে? তাহলে গবেষণা একটি ধারাবাহিক, বৈজ্ঞানিক এবং যৌক্তিক প্রক্রিয়া, যেখানে একটি সমস্যাকে চিহ্নিত করা থেকে শুরু করে সেই সমস্যার সম্ভাব্য যে সমাধান কি হতে পারে সেটা যাচাই করে উপসংহার পর্যন্ত যে পৌঁছানো, তার যে একাধিক ধাপ অনুসরণ করা, এইটা হলো তোমার রিসার্চ। তাহলে বুঝতেই পারছো যে এটা কোনো শুধুমাত্র সংজ্ঞা নয়, ডেফিনেশন বা ডেফিনেশন নয়, এটা পুরো রিসার্চ প্রসেসটা কি সেটা আমাদের কাছে ক্লিফোর্ড উডি তুলে ধরেছেন। তাহলে চলো আমরা এই ডেফিনেশনটিকে আরো ইয়ে করি, আমরা পার্ট বাই পার্ট আলোচনা করি। তাহলে প্রথমে বলছে রিসার্চ কম্প্রাইজেস ডিফাইনিং অ্যান্ড রিডিফাইনিং প্রবলেমস। শুধু এটাকে আগে ঠিক আমরা ব্যাখ্যা করি। ডিফাইনিং অ্যান্ড রিডিফাইনিং মানে ডিফাইনিং অ্যান্ড রিডিফাইনিং প্রবলেমস মানে সমস্যার নির্ধারণ করা এবং পুনর্নির্ধারণ করা। ঠিক আছে? তাহলে এখানে প্রথম যে অংশটি, সেখানে এই ডেফিনেশনে প্রথম ধাপটিকে স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছে কি, যে আমাদেরকে রিসার্চ প্রবলেমটাকে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। আবার রিডিফাইনিং কেন বলছে? কারণ অনেক সময় প্রাথমিকভাবে যে সমস্যাটা আমরা নির্ধারণ করি বা করলাম, সেটা অনেক সময় স্পষ্ট হয় না, তাই তো? যদি প্রথমবার আমরা যে প্রবলেমটা খুঁজে বার করলাম, কিছুদিন কাজ করার পর যদি মনে হয় যে না, সমস্যাটি সঠিকভাবে আমরা ডিফাইন করতে পারিনি, তখন সেটাকে রিডিফাইন করার প্রয়োজন পড়ে। ঠিক আছে? সেই জন্য বলা হচ্ছে ডিফাইনিং অ্যান্ড রিডিফাইনিং। আমাদেরকে এই রিডিফাইন করতে গেলে কি করতে হবে, যে এক্সিস্টিং যে লিটারেচার, আমরা যে টপিকটা অর্থাৎ যে সমস্যাটি নির্ধারণ করেছি, সেই সংক্রান্ত যে গবেষণা ইতিমধ্যে হয়েছে, সেইগুলোর আমাদের কি করতে হবে, লিটারেচারের রিভিউ করতে হবে, অর্থাৎ সাহিত্যের পর্যালোচনা করতে হবে। বিভিন্ন যে বিশেষজ্ঞ বা বৈজ্ঞানিকগণ যে কাজ করেছেন, তাদের মতামত এবং যে প্রাথমিক তথ্য, সেগুলোকে বিশ্লেষণ করতে হবে এবং সেই যে নির্ধারিত সমস্যা, সেই সমস্যাটিকে আরো গবেষণা যোগ্য করে তুলতে হবে। ঠিক আছে? এইটা হলো তাহলে ডিফাইনিং অ্যান্ড রিডিফাইনিং প্রবলেমস। এবার একটা আমরা উদাহরণ ভেবে দেখি, একটা উদাহরণ দেওয়া যাক। ধরে নাও প্রাথমিকভাবে আমরা সমস্যাটা ঠিক করলাম কি, যে বিদ্যালয়ে, সে প্রাথমিক বিদ্যালয়েও হতে পারে বা উচ্চ স্তরীয় বিদ্যালয়েও হতে পারে, ঠিক করলাম যে বিদ্যালয়ে
প্রযুক্তি ব্যবহার কেমন হচ্ছে, আদৌ হচ্ছে কিনা, এটা আমরা ঠিক করলাম। এইবার আমরা যখন নিয়ে কাজটা শুরু করলাম প্রাথমিকভাবে সমস্যাটাকে নির্ধারণ করার পর কাজ শুরু করলাম। কাজ শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে না, আমি যে সমস্যাটা নিয়েছি সেটা একটা বিরাট বড় টপিক হয়ে যাচ্ছে। এটাকে এইভাবে কাজ করা হয়তো সম্ভব হবে না। আমি কি করলাম? আমি তখন ঠিক করলাম যে একটা নির্দিষ্ট এরিয়ার স্কুল বা স্কুলে যে প্রযুক্তির ব্যবহার কেমন হচ্ছে সেটা আমি ঠিক করলাম। তাহলে প্রথমে ঠিক করলাম বিদ্যালয়ে প্রযুক্তির ব্যবহার কেমন। তারপর আবার ঠিক করলাম যে না, বীরভূম জেলার উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের যে ইনফরমেশন লিটারেসি বা তার যে ডিজিটাল প্রযুক্তির প্রভাব কি সেটাকে ঠিক করলাম যে এইটা নিয়ে কাজ করব। তার মানে আমি প্রথমে একটা সমস্যা ঠিক করলাম, কিছুদিন কাজ করার পর বুঝতে পারলাম যে না, এই কাজটা অনেক ব্রড হয়ে যাচ্ছে, এটাকে আরো কি করতে হবে, ন্যারো করতে হবে, অর্থাৎ রিডিফাইন করতে হবে। এইটা হলো তাহলে ডিফাইনিং অ্যান্ড রিডিফাইনিং প্রবলেমস। দ্বিতীয়টা যেটা আছে সেটা হচ্ছে ফর্মুলেটিং হাইপোথিসিস অর সাজেস্টেড সলিউশনস। অর্থাৎ সমস্যাটা আমি যখন ঠিক করে কাজ করতে শুরু করলাম তখন আমার মনের মধ্যে একটা সম্ভাব্য কিছু সমাধান সূত্র হয়তো মনের মধ্যে এসেছিল। ঠিক আছে? তাহলে গবেষণা শুরু করার পর আমি যে এটা ঠিক করলাম যে সম্ভাব্য সমাধানগুলো কি কি হতে পারে সেটাকে আমাকে ঠিক করতে হবে। অর্থাৎ এইটাকে বলা হচ্ছে হাইপোথিসিস নির্বাচন করা বা তা হাইপোথিসিস ঠিক করা। তাহলে হাইপোথিসিস কি? হাইপোথিসিস হলো এমন একটি অনুমান যেটাকে আমার গবেষণার মাধ্যমে সত্য বলে প্রতিষ্ঠা করতে হবে। সেটা গবেষণা শেষে সত্য বলে প্রতিষ্ঠিত হতেও পারে, না হতেও পারে। ঠিক আছে? যদি হাইপোথিসিস আমার প্রমাণ করতে না পারি তাহলে গবেষণা আমাকে নতুন ভাবে আবার করতে হবে, শুরু করতে হবে। এবার যদি আমি প্রথমে যে এটা করলাম, সমস্যাটা নির্ধারণ করেছিলাম যে বীরভূম জেলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য সাক্ষরতা অর্থাৎ ইনফরমেশন লিটারেসির উপর ডিজিটাল প্রযুক্তির প্রভাব কি, এইটাকে আমি যখন শুরু করলাম তখন মনে মনে একটা অনুমান করে নিলাম যে সম্ভাব্য সমাধান এটা হতে পারে তথ্য সাক্ষরতা যদি প্রশিক্ষণ শিক্ষকদের দেয়া হয় তাহলে ডিজিটাল দক্ষতা বৃদ্ধি হবে। এটা একটা অনুমান করলাম। বুঝতে পারলে কি বললাম? যদি টিচারদেরকে ইনফরমেশন লিটারেট অর্থাৎ ইনফরমেশন লিটারেসি প্রদান করা হয় তাহলে তাদের ডিজিটাল যে দক্ষতা স্কিলটা কি হয়, বৃদ্ধি হয়। ঠিক আছে? এটা হলো একটা হাইপোথিসিস। যেমন আরো একটা ইয়ে এখানে আমি ওটা এক নাম্বার হাইপোথিসিস। দ্বিতীয় আর একটা হাইপোথিসিস হতে পারে বর্তমানে হচ্ছে এআই এর যুগে আমরা বাস করছি। ঠিক আছে? সুতরাং আমরা যদি বলি যে এআই লিটারেসি শিক্ষকদের মধ্যে এআই লিটারেসি প্রদানের মাধ্যমে শিক্ষকদেরকে কি করতে পারি আমরা, ডিজিটালি ইকুইপড করে যারা ছাত্রছাত্রী আছে তাদের সন্তুষ্টি বৃদ্ধি করতে পারি। ঠিক আছে? তাহলে আমার ওই যে গবেষণার এটা ঠিক করেছিলাম, হাইপোথিসিসটা করে সমস্যাটা নির্বাচন করেছিলাম, তার
সঙ্গে দুটো হাইপোথিসিস আমরা ঠিক করলাম যে ইনফরমেশন লিটারেসি টিচারদের ডিজিটাল দক্ষ করে তোলে, আর এআই যদি লিটারেসি তাদের মধ্যে দেয়া হয় তাহলে ছাত্রছাত্রীরা টিচারদের টিচিং এ কি হয়, সন্তুষ্ট হয়। এই দুটো আমরা তাহলে এইবার যদি হাইপোথিসিস আমি তখন বললাম যদি হাইপোথিসিসটা প্রযোজ্য না হয়, অর্থাৎ যদি প্রমাণ না করা যায়, তাহলে কি করতে হবে? গবেষক হিসাবে তোমাকে যে সম্ভাব্য সমাধান তার অন্য দিকগুলোকেও খতিয়ে দেখতে হবে। এটা হলো তাহলে ফর্মুলেটিং হাইপোথিসিস অর সাজেস্টেড সলিউশনস। এইবার তৃতীয় যে স্টেপটা হচ্ছে, ডেফিনেশনে যেটা বলা হচ্ছে, কালেক্টিং, অর্গানাইজিং অ্যান্ড ইভ্যালুয়েটিং ডেটা। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করলাম, সমস্যা রিডিফাইন করলাম, আমি হাইপোথিসিস ঠিক করলাম, অর্থাৎ সম্ভাব্য সমাধান ঠিক করলাম। তারপর আমাকে কি করতে হবে? ডেটা কালেক্ট করতে হবে। ঠিক আছে, সেই যে ডেটা, সেই ডেটা যে আমি বিভিন্নভাবে কালেক্ট করলাম, সংগ্রহ করলাম, সেই কোশ্চেনারের মাধ্যমে হতে পারে, ইন্টারভিউয়ের মাধ্যমে হতে পারে, লিটারেচার সার্চের মাধ্যমে হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে ডেটাগুলো আমি কালেক্ট করলাম, সেই ডেটাগুলোকে কি করতে হবে? অর্গানাইজ করতে হবে এবং সেগুলোকে ইভ্যালুয়েট করতে হবে। তাহলে রিসার্চের এই তৃতীয় যে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ধাপটা হলো ডেটা কালেকশন। ঠিক আছে, তাহলে আমি বললাম কি কিভাবে আমরা করতে পারি, ডেটা কালেক্ট করতে পারি। এক তো কোশ্চেনার তৈরি করতে পারি, অর্থাৎ সে স্ট্রাকচারড হতে পারে, আনস্ট্রাকচারড হতে পারে। ঠিক আছে, ওপেন এন্ডেড হতে পারে, ক্লোজ এন্ডেড হতে পারে। ঠিক আছে, তাহলে কোশ্চেনার তৈরি করা, তারপরে এটা একটা পদ্ধতি ডেটা কালেকশনের। তারপর আমি সরাসরি যে টিচারদের কাছে পৌঁছে গিয়ে তাদের ইন্টারভিউ নিতে পারি। ঠিক আছে, তাহলে আর কি হতে পারে? আমি বিভিন্ন স্কুলে গিয়ে তাদের যে টিচিং পদ্ধতি সেটাকে পর্যবেক্ষণ করতে পারি, অর্থাৎ কোশ্চেনার এর মাধ্যমে ডেটা কালেকশন করা, ইন্টারভিউয়ের মাধ্যমে ডেটা কালেকশন করা, অবজারভেশনের মাধ্যমে ডেটা কালেকশন করা। ঠিক আছে, আর কি হতে পারে? আমি এক্সপেরিমেন্ট করতে পারি, আর বিভিন্ন যে ডকুমেন্ট অলরেডি আছে সেগুলোকে অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে, তাহলে এই সমস্ত পদ্ধতি অনুসরণ করে আমি ডেটাগুলোকে কালেকশন করতে পারি। এবার আমরা যে প্রবলেমটা ঠিক করেছি যে বীরভূম জেলার উচ্চ বিদ্যালয়ের টিচারদের ইনফরমেশন লিটারেসির মাধ্যমে যে ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, সেটা আমি যে করলাম, তাহলে আমাকে কি করতে হবে? বীরভূম জেলার যে স্কুল, এবার বীরভূম জেলার সমস্ত স্কুলে তোমার পৌঁছে যাওয়া সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? বীরভূম জেলার যতগুলো স্কুলগুলো আছে, এটাকে আমি টোটাল পপুলেশন যদি বলি, হ্যাঁ, তাহলে তার মধ্যে থেকে আমাকে হয়তো 30টি বা 20টি বা 50টি আমাকে স্কুল বেছে নিতে হবে, এবং সেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের যদি ওই আমার এতে সমস্যাতে যে আমার যে রিসার্চ প্রবলেম ঠিক করেছি সেখানে যদি শিক্ষার্থীদেরকেও আমি ইনক্লুড করি, তাহলে শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছ থেকে ওই প্রশ্নাবলী বা ইন্টারভিউ ইত্যাদির মাধ্যমে কি করতে হবে? তথ্য সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা হলো ডিফাইনিং এন্ড রিডিফাইনিং প্রবলেম, তারপরে ফর্মুলেটিং হাইপোথিসিস, তারপরে কালেক্টিং, অর্গানাইজিং এন্ড ইভ্যালুয়েশন অফ ডেটা। ঠিক আছে, তাহলে বেশ, এটা হলো। এইবার যদি আমি ডেটা অর্গানাইজ করি, ডেটা অর্গানাইজ করতে গেলে আমাকে বিভিন্ন টুলস আমার কাছে আছে। তোমরা অনেকেই সেটা হয়তো যারা এক্সেল নিয়ে কাজ করো বা এক্সেল জানো, মাইক্রোসফট এক্সেল,
বেশি আশা করছি বেশিরভাগই জানো, এটা খুব বেসিক ইয়ে, এবং যদিও অ্যাডভান্স যদি এক্সেল না জানো তাহলে একটু মুশকিল। তাহলে এক্সেল যে স্প্রেডশিট, সেটা তুমি ব্যবহার করে ডেটাকে অর্গানাইজ করতে পারো। তারপরে একটা রিসার্চার যারা আছেন তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ যেটা টুল, সেটা হচ্ছে এসপিএসএস ডেটা শিট। এসপিএসএস একটা সফটওয়্যার যেটা তুমি ব্যবহার করতে পারো ডেটাকে অর্গানাইজ করার জন্য। আর তুমি এক্সেল শিটের মাধ্যমে যে ফ্রিকোয়েন্সি টেবিলস, গ্রাফ ইত্যাদি করতে পারো, বা পাইথন ব্যবহার করে কোডিং করতে পারো। ঠিক আছে, তাহলে এই সমস্ত টুল ব্যবহার করে তোমাকে কি করতে হবে, ডেটাগুলোকে অর্গানাইজ করতে হবে। আর আরেকটা বললাম যে ডেটাকে ইভ্যালুয়েট করতে হবে। তথ্যের যে আমি তথ্যগুলো করলাম, সংগ্রহ করলাম, সেই তথ্যগুলো যেটা করলাম সেটা কি করতে হবে, আমাকে ইভ্যালুয়েট করতে হবে। তথ্য সংগ্রহ করলেই হবে না, তথ্য সংগ্রহ করার পর থেকে অর্গানাইজ করতে হবে এবং সেগুলোকে ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েটের মাধ্যমে কি করতে হবে, তথ্যর যে গুণগত মান বা তার যে রিলায়েবিলিটি, ঠিক আছে, আর তার যে ভ্যালিডিটি, সেগুলোকে আমাকে বের করতে হবে। সেটা তোমার উদাহরণ হিসেবে বলতে পারি যে মিন, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস যখন করবে তখন মিন, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোরিলেশন, ঠিক আছে, তারপরে রিগ্রেশন, এই সমস্ত তোমাকে বের করতে হবে। এই সমস্ত বা এর মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর মাধ্যমে তথ্যের কি হবে, তোমার যে ইভ্যালুয়েশনটা সম্পূর্ণ হবে। ওকে, তারপরে কি আছে, মেকিং ডিডাকশনস। ঠিক আছে, তাহলে এবার হয়ে গেল এতগুলো স্টেপ তুমি যখন কমপ্লিট করে আসছো, এবার তোমাকে কি করতে হবে, একটা ডিডাকশন করতে হবে, অর্থাৎ তুমি একটা সিদ্ধান্তে এসে পৌঁছাবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অনুসিদ্ধান্ত। হ্যাঁ, ডিডাকশনস মানে হচ্ছে বাংলায় শব্দটা একটু কঠিন, অনুসিদ্ধান্ত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার আমরা যে প্রবলেমটা ঠিক করেছি সেই প্রবলেমটা ভিত্তি করেই যদি আমরা যে ডেটা কালেকশন করলাম, তাহলে সেখানে যদি আমরা ডেটা বিশ্লেষণ করে দেখতে পাই যে তোমার তথ্য সাক্ষরতা বা ইনফরমেশন লিটারেসির এবং ডিজিটাল যে দক্ষতার মধ্যে একটা কি আছে, ইতিবাচক একটা সম্পর্ক আছে। অর্থাৎ যদি তোমার টিচার ডিজিটালি অর্থাৎ ইনফরমেশন লিটারেট হয়, তাহলে তার ডিজিটাল দক্ষতা বৃদ্ধি পায়। এটা হচ্ছে পজিটিভ একটা রিলেশন, একটা ইতিবাচক সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এটা আমরা এই সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারি যদি তথ্যকে আমরা বিশ্লেষণ করি। যে তথ্য আমরা বিশ্লেষণ করলাম সেই তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি। ঠিক আছে, আবার না পৌঁছাতেও পারি, যে তুমি যে ডেটাগুলো কালেক্ট করেছো সেটা যদি সেটাকে প্রমাণ না করে, তাহলে সেটা তোমার নেগেটিভ তোমার হয়ে গেল, রেজাল্ট পেতেও পারে। ঠিক আছে, এবং ডিডাকশনের পরে তোমাকে একটা চূড়ান্ত কি করতে হবে, কনক্লুশনে অর্থাৎ সিদ্ধান্তে এসে উপনীত হবে বা পৌঁছাতে হবে। ঠিক আছে, তাহলে যে সিদ্ধান্তটা তুমি নেবে, সিদ্ধান্তে এসে পৌঁছাবে, সেই সিদ্ধান্তে এসে যদি তোমার যে হাইপোথিসিস করেছিলে সেখানে সেই সিদ্ধান্তের মাধ্যমে যদি তুমি সেটাকে করতে পারো, ওই প্রমাণ করতে পারো, তাহলে তোমার গবেষণার উদ্দেশ্যটা কি হবে, পূরণ হবে। তাহলে এখানে যদি বলি বীরভূম জেলার যে আমি স্কুলগুলো সিলেক্ট করেছিলাম, অর্থাৎ হাই স্কুল, বীরভূম জেলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য সাক্ষরতার মান মধ্যম পর্যায়ের, এবং যারা
প্রশিক্ষণপ্রাপ্ত তাদের তথ্য সাক্ষরতা অর্থাৎ কি উল্লেখযোগ্যভাবে বেশি। এখানে একটা জিনিস আবার করা যায়, ইনক্লুড করতে পারো, প্রি টেস্ট এবং পোস্ট টেস্ট বলে একটা বিষয় আছে। অর্থাৎ তুমি যখন গবেষণাটা প্রথমে শুরু করেছিলে তখন টিচারদেরকে ইয়ে করেছিলে, ডেটা কালেক্ট করেছিলে। পরবর্তীতে যদি টিচারদের জন্য কোনো একটা ইনফরমেশন লিটারেসি প্রোগ্রাম হয়তো 7 দিনের 10 দিনের তুমি রাখলে, রেখে সেই 10 দিন পরে তুমি প্রশিক্ষণের পর টিচারদের যদি আবার একটা কোনো টেস্ট তুমি নাও, তাহলে সেই দুটো মাধ্যমে তুমি প্রমাণ করতে পারবে যে প্রশিক্ষণের আগে টিচারদের ডিজিটাল স্কিল কি ছিল আর প্রশিক্ষণের পরে এদের টিচারদের স্কিল কতখানি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এর মাধ্যমে তুমি তোমার যে হাইপোথিসিস করেছিলে সেটাকেও প্রমাণ করতে পারবে। ঠিক আছে, তাহলে এবং সব শেষের যে ধাপ সেটা হচ্ছে কি করতে হবে, at last carefully testing the conclusions to determine whether they fit the formulating hypothesis। ঠিক আছে, তাহলে ও যে তুমি উপসংহারটা বা অর্থাৎ সিদ্ধান্তটা নিয়েছো, সিদ্ধান্তে এসে পৌঁছেছো, সেটাকে কি করতে হবে, যাচাই করতে হবে, অর্থাৎ হাইপোথিসিসটাকে তোমাকে টেস্ট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ গবেষণার ফলাফল কি তোমাকে তোমার যে হাইপোথিসিসটা করেছিলে সেটাকে সমর্থন করছে, এটাকে তোমাকে ঠিক করতে হবে। যদি করে তাহলে হাইপোথিসিসটা তুমি গ্রহণ করলে, আর না করলে তাকে প্রত্যাখ্যান করতে পারো, প্রত্যাখ্যান করতে হবে, বা যদি আংশিকভাবে প্রমাণিত হয় সেটাকে আংশিক অংশটুকুকেই তোমাকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, এবার উদাহরণ হচ্ছে যদি বলি ইনফরমেশন লিটারেসি ট্রেনিং, যেটা আমি বললাম যে 7 দিন বা 10 দিনের ট্রেনিং করার পরে ইনফরমেশন লিটারেসি ট্রেনিং ইমপ্রুভস ডিজিটাল কম্পিটেন্সি। ঠিক আছে, এটা ছিল হাইপোথিসিস। যদি তথ্যটাকে বিশ্লেষণ করার পর যদি ওই ফলটাই পাওয়া যায় তাহলে হাইপোথিসিসটা তোমার সঠিক বলে প্রমাণিত হবে। ঠিক আছে, তাহলে এই যে ডেফিনেশন, ক্লিফোর্ড উডির যে ডেফিনেশন, সেটাকে আমরা যে পুরো রিসার্চ প্রসেসটাকে এখানে তিনি এই ডেফিনেশনের মাধ্যমে উল্লেখ করেছেন। তাহলে আবার আমি পরপর বলে দিচ্ছি গবেষণার যে প্রক্রিয়া বা ধাপগুলো কি কি। প্রথমে হচ্ছে সমস্যা নির্ধারণ, তারপরে সমস্যাকে আবার রিডিফাইন করা অর্থাৎ পুনর্নির্ধারণ করা, তারপরে তোমার হাইপোথিসিস ফর্মুলেট করা, তারপর তথ্য সংগ্রহ করা, তারপরে তথ্যের অর্গানাইজ করা, তথ্যের বিশ্লেষণ করা এবং ইভ্যালুয়েট করা, তারপরে ডিডাকশন, তারপরে কনক্লুশন, আর তারপরে হাইপোথিসিস টেস্টিং। এই হচ্ছে তোমাদের পুরো রিসার্চের ডেফিনেশন। ঠিক আছে, সো আরো একটা ডেফিনেশন ছিল কিন্তু এমনিতেই এটা অনেক খানিক বড় হয়ে গেছে, এটাকেই তোমরা ঠিকভাবে তৈরি করবে। আশা করছি এটাই তোমাদের জন্য যথেষ্ট হবে। সো ধন্যবাদ।